হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মল্লি, মন খারাপ, এখনো রেগে আছো? আশ্চর্য! আর কতক্ষণ এভাবে রেগে থাকবে? এই রাগটা পড়বে কখন? আচ্ছা, তুমি বরং এক কাজ করো, রাগ পড়ে গেলে একটা মেসেজ দিয়ে দিও, আমি ফোন করব। বারবার কল করছি, তুমি তো ধরছো না। অযথা সময় নষ্ট হচ্ছে, কাজেও মন বসাতে পারছি না। তার চেয়ে তুমিই বরং আমাকে ফোন করে বলো কখন তোমার মেজাজ ঠান্ডা হবে। প্রিয় কণ্ঠা তখনই শুনবো না হয়। এক দৃষ্টিতে ফোনটার দিকে তাকিয়ে আছে মল্লিকা। ইচ্ছে ছিল না মেসেজগুলো পড়ার, নোটিফিকেশন আগে বাজলেও সে পাত্তা দেয়নি। তবে কৌতূহলের কাছে হেরে গিয়ে ওগুলোতে চোখ বুলিয়েছে খানিকক্ষণ, এবং এ মুহূর্তে মন চাইছে মোবাইলটা ভেঙে ফেলতে। মানুষের খামখেয়ালিপনার একটা সীমা থাকা উচিত। অবশ্য ফয়সালের বেলায় এসব বলে লাভ নেই। সে অন্যরকম, সবসময় নিজস্ব জগতে মেতে থাকে। মল্লিকার সঙ্গে ফয়সালের বিয়ে হয়েছে আজ 10 বছর। এই 10 বছরে মেয়েটা তাকে একই রকম দেখছে, একদম ছেলে মানুষ। বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়কে ফয়সাল হাসি ঠাট্টায় উড়িয়ে দিতে পছন্দ করে, এবং গাম্ভীর্য জিনিসটা যায় না ওর সঙ্গে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফয়সালের মধ্যে কোনো ভারী কি আসেনি, বরং দিনকে দিন মানুষটার অপরিপক্কতা বাড়ছে বোধ হয়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মল্লিকা, কিন্তু মাথাটা ঠান্ডা হচ্ছে না। এমন তো বেশি কিছু আবদার করেনি, কেবল 2-3টে দিন নিজের বোনের সঙ্গে কাটাতে চেয়েছিল। মনি আপু আর দুলাভাই ছেলে মেয়েদের নিয়ে কুয়াকাটা বেড়াতে যাচ্ছেন। ফয়সাল, মুকুল এবং মল্লিকাকেও সঙ্গে যাবার জন্য খুব করে ধরেছিলেন দুজন, তবে শেষ পর্যন্ত হল না। এ বাড়িতে সারাদিন সংসারের ব্যস্ততায় একরকম চলে যায়, একঘেয়েমি লাগে। এ অবস্থায় একটু পরিবর্তনের স্বস্তি খুঁজতে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু না, তাতেও বাদ সাধল ফয়সাল। মানুষটা সবসময় এমন, নিজের আনন্দ খুশি সে সুলনা বোঝে, অথচ অন্যের বেলায় একেবারে অবুঝ শিশু। মল্লিকা উঠে বসল। অনেক বেলা হয়ে গেছে। মুকুল স্কুল থেকে ফিরবে এখনই। এসেই ছেলেটা ভালো কিছু খেতে চাইবে। সকালবেলায় স্কুলে যাবার সময় ওকে নাশতা করাতে রীতিমতো যুদ্ধ করতে হয়। টিফিনেও তেমন কিছু খায় না সে বাড়ি ফিরলে, তাই ওর খাবার দাবারের দিকে মল্লিকা এবং মুকুলের দাদি বেশ মনোযোগ দিয়ে থাকেন। জানালার পাশে গিয়ে দাঁড়াল মেয়েটা। এখান থেকে পরিষ্কার রাস্তা দেখা যায়। পাশের বাড়ির লীনা ভাবির গাড়িটা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে থামবে হয়তো। লীনা ভাবির ছেলে রনি মুকুলের সঙ্গেই পড়ে। দুজনের স্কুল যাওয়া আসাও একসঙ্গেই। সে যাই হোক, এখন আর বসে থেকে লাভ নেই। দুদিন ধরে ছেলেটা ডিমচপ খেতে চাইছে। এখন বানিয়ে রাখলে গরম গরম খেতে পারবে। 2 রকমের মিষ্টিও আছে। এ বেলার নাশতাটা নিয়ে অন্তত চিন্তা নেই। তাছাড়া সকাল থেকে ওরও কিছু খাওয়া হয়নি। শাশুড়ি মা দুবার এসে নাশতার জন্য ডেকে গিয়েছেন, ঘরে নাশতা পাঠাতে বলেছেন, বারণ করেছে মল্লিকা। বলেছে ইচ্ছে হলে সে নিজে নিয়ে খাবে, এখন কিছুক্ষণ ঘুমাতে চায়। মেয়েটা রান্নাঘরে পা রাখতেই স্যান্ডেলের শব্দে ফিরে তাকালেন মল্লিকার শাশুড়ি মিসেস রেবা। খানিকটা ঝাঁজের সঙ্গেই বললেন, বৌমা এলে? খাবার ঘরে নাশতা ঢেকে রেখেছি, খেয়ে নাও। না মা, এখন আর খিদে নেই, একটু চা ভাবছি। মল্লিকা দেখতে পাচ্ছে চুলায় আলু সেদ্ধ হতে দেয়া হয়েছে। তো আমাকে ফোন করে বললে না কেন? মনির মা বেরিয়ে গেল একটু আগে, যাবার আগে তোমার চাটা করে দিয়ে যেত না হয়? অসুবিধা নেই, আমি নিজে করে খেতে পারবো। মা, আলু দিয়ে কি কিছু রান্না হবে? আরে 2 দিন থেকে দাদুভাই ডিমচপের জন্য মাথা খারাপ করে ফেলেছে, তাই ভাবলাম এ বেলা করে দেই। জি। মল্লিকা হাসছে। শাশুড়ি মা বললেন, তা তোমার কি শরীর টরীর খারাপ নাকি, এত বেলা পর্যন্ত শুয়ে আছো? না, এমনি, ভালো লাগছিল না মা। চেহারা দেখে বোঝা যায় মেয়েটা ভালো কান্নাকাটি করেছে। তাকিয়ে আছেন মিসেস রেবা। খানিকক্ষণ একথা ও কথার পর বললেন, মল্লিকা, দেখতে দেখতে তোমাদের বিয়ের বয়স তো কম হলো না, মুকুলও বড় হচ্ছে, এবার তো মেজাজটার উপর একটু নিয়ন্ত্রণ আনো। তুমি ফয়সালের সঙ্গে এত চিৎকার চেঁচামেচি করলে ছেলেটা কি শিখবে? তাছাড়া মনোমালিন্য সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে, ব্যাপারটা নিয়ে চেঁচিয়ে বাড়িঘর মাথায় তোলার তো কিছু নেই। তার চেয়েও বড় কথা,
তোমার আর ফয়সালের মধ্যে ঝগড়া হলে তার গলা তো কিছু শোনা যায় না, শোনা যায় শুধু তোমার গলা। বাড়িতে আমি আছি, তোমার শ্বশুর আছেন, আশেপাশের লোকজন প্রায়ই আসে, ব্যাপারটা একটু খেয়াল রাখো। আর ঝগড়া হলে কাল হয়েছে, বিষয়টাকে আজ আবার টেনে আনলে কেন? তুমি তো আজ নাশতার টেবিলেই এলে না। ফয়সাল মন খারাপ করে অফিসে গেল। বুঝতেই তো পারো, সকালবেলা অফিসে যাবার আগে ছেলেটা চায় তুমি কাছাকাছি থাকো, অথচ মেজাজ খারাপ হলে মুকুল কিংবা ফয়সাল কারো দিকেই তুমি নজর দিতে চাও না। আরে বাবা, ঝগড়া তো তোমার শ্বশুর আর আমার মধ্যেও হয়েছে। আমার শ্বশুর বাড়ি ছিল যৌথ পরিবার, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ মিলে কত মানুষ। তবে কখনো কোনো কাকপক্ষীও আমাদের মনের অবস্থা বুঝতে পারেনি। অথচ তোমাদেরকে নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। ব্যাপারটা কেমন হলো বলো তো? মেজাজটা চড়ে যাচ্ছে মল্লিকার। কাল সব মিলিয়ে মা বড়জোর 1-1.5 মিনিটের চিৎকার চেঁচামেচি শুনে থাকতে পারেন, যা থেকে কথা কাটাকাটির মূল বিষয়বস্তু মর্ম উপলব্ধি করা সম্ভব নয়। তারপরও তিনি এতগুলো কথা শোনালেন। সব দোষ ফয়সালের। সকালবেলা নিশ্চয় সে মুখ কালো করে মা বাবার সামনে এসেছে, তা দেখে যা বোঝার বুঝে নিয়েছেন সবাই। আশ্চর্য এক মানুষ, যার চেহারায় মনের সব কথা লেখা থাকে। আসুক ফয়সাল বাসায়, আজ সন্ধ্যায় সম্ভবত আরেকটা ঝগড়া হবে। মেয়েটা চোখ নামিয়ে রেখেছে। শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অনেক বেলা হয়ে গেল বৌমা, এবার নাশতাটা খেয়ে গোসল সেরে নাও। ছেলের জন্য বসে থাকতে হবে না তোমাকে, মুকুল ফিরলে আমি দেখব। আর ঝগড়াঝাটি যাই হয়েছে বিষয়টাকে আর লম্বা টেনো না। জানোই তো, দুদিনের মধ্যেই ফাইজা, জামাই আর মিনিকে নিয়ে আসছে, মাহফুজ আসবে। বাড়িতে একটা উৎসব পরিবেশ, এর মধ্যে তুমি যদি মুখ ভার করে রাখো, ফয়সালটা মন খারাপ করে এদিক সেদিক ঘুরবে। জামাইয়ের সামনে এসব কি ভালো দেখাবে বলো? চুপ করে আছে মল্লিকা। মা বললেন, এক কাজ করো, ফয়সালের সঙ্গে আজ তুমি না হয় কাছাকাছি কোথাও থেকে ঘুরে এসো বা শপিংয়ে যাও, দুজনেরই ভালো লাগবে। মেয়েটা মনে মনে বলল, আগামী 10 দিনেও এমন কিছু করার ইচ্ছে আমার নেই মা। আপনি কেবল পরিবার এবং ফয়সালকে নিয়েই বেশি ভাবছেন। তার চেয়ে বরং আমার মনের দিকে তাকিয়ে আপনার ছেলেকে দুটো কথা শোনালে ভালো লাগতো। মল্লিকা চোখ তুলে তাকাতেই হানিফ সাহেব উকি দিলেন দরজায়, বললেন, 1 কাপ চা পাওয়া যাবে? এই যে, তুমি এসেছ আবার চায়ের কথা বলতে, একটু আগেই না 1 কাপ দিলাম। আরে দুপুরের রান্না চড়াব এখন। ধমকে উঠলেন মিসেস রেবা। শব্দ করে হেসে ফেলল মল্লিকা। ভীষণ প্রশ্ন করতে ইচ্ছে হলো, মা, আপনি কি কথাটা এখন আসতে বলেছেন? কিন্তু মেয়েটা চেপে গিয়েছে। ও হানিফ সাহেবকে বলল, বাবা, ড্রয়িং রুমে গিয়ে বসুন, চা আমি নিয়ে আসছি। নিজেও 1 কাপ খাবত, আপনার জন্য বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বৌমা, তাহলে তো বেশ হয়। জলদি এসো। আমিও সকালে তেমন একটা নাশতা করিনি, দুজনে একসঙ্গে খাবো। তুমি টেবিলে না থাকলে নাশতা করে মজা পাওয়া যায় না আসলে, তখন কেবল একজনের খবরদারি চলে। হানিফ সাহেবের ইঙ্গিতটা মিসেস রেবার দিকে স্পষ্ট। জি বাবা, আসছি। মেয়েটার চেহারায় মিষ্টি হাসি ছড়িয়ে পড়েছে। অন্যদিকে হালকা বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন মিসেস রেবা। আশ্চর্য, ছেলের বউয়ের সামনে এভাবে বলতে হবে? মাঝে মধ্যেই মল্লিকার সামনে তাকে হালকা খোঁচা দিয়ে কথা বলেন হানিফ সাহেব, এতে মেয়েটা বেশ মজা পায়। আসলে ফয়সাল এবং তার বাবার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ঘড়িতে সময় রাত 8টা। এমন সময় 1 কাপ চা এবং হালকা নাশতা খাওয়ার অভ্যাস ফয়সালের। ও অফিস থেকে ফিরেছেও বেশ কিছুক্ষণ, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে, কিন্তু চা নাশতা দেখা নেই। যার প্রধানত দুটো কারণ হতে পারে। 1, কাল বিকেলে ছোট মামা আসছেন, তাছাড়া 2-1 দিনের মধ্যে ফাইজা আসবে। সব মিলিয়ে বাড়িতে বেশ তোড়জোড় চলছে। রান্নাবান্না, ঘরদোর গোছানো, এর মধ্যে হয়তো আলাদা করে সন্ধ্যার নাশতা তৈরি হয়নি। তবে চাটা আসতে সমস্যা কোথায়? সেটা আসছে না দ্বিতীয় কারণে, কেননা মল্লিকা রেগে আছে। বাইরে গিয়ে একটু হাতটাক দেওয়ারও উপায় নেই। একে তো তুতুলের টিচার এসেছে বাসায়, ছেলেটা পড়ছে। বাবা ড্রয়িং রুমে বসে খবর দেখছেন, তার উপর পাশের বাসার খালাম্মা এসে মায়ের সঙ্গে আড্ডা জুড়েছেন। আর মল্লিকা, সে এ মুহূর্তে কোথায় আছে জানা নেই। হয়তো আশেপাশের কোনো রুমে বসে মনি আপুর সাথে ফোনে গল্প করছে। ইস, কেন যে মেয়েটা এত কষ্ট পেল, ওভাবে দুলাভাইকে না করাটা আসলেই উচিত হয়নি।
বেড়াতে যাবার কথা উঠতেই অবস্থাটা মল্লিকাকে বুঝিয়ে বলা উচিত ছিল। ভুলই হয়ে গেল। আজ সারাদিনে একটা ফোন করেনি মল্লিকা। ফয়সাল কি করে বলবে বিয়ের এত বছর পরও মেয়েটা এভাবে রাগ করলে ওর কাছে কতটা অসহায় লাগে। 2-1 মিনিট উসখুস করে সে বিছানা ছাড়তে যাচ্ছিল, ঠিক এমন সময় ট্রে সাজিয়ে মল্লিকা ঘরে ঢুকল। মুখে পরিতৃপ্তির হাসি ছড়িয়ে পড়েছে ফয়সালের। একটু বিগলিত হয়ে বলল, যাক, শেষমেশ তাহলে আমাকে মনে পড়ল। তোমার মন মেজাজের যে অবস্থা ভেবেছিলাম, আজ বুঝি নাশতা জুটবে না। উত্তর না দিয়ে বিছানার উপর একটা পেপার বিছিয়ে ট্রেটা রাখল মল্লিকা। এরপর নিজে গিয়ে বসল ড্রেসিং টেবিলের সামনে। এমনিতেই ছেলেটা খিদে সহ্য করতে পারে না, তার উপর সারাদিনের পরিশ্রম। ফয়সাল দেরি না করে ঝটপট বাটির ঢাকনা ওঠাল। পরোটা আর সুজির হালুয়া দেয়া হয়েছে। সুজির হালুয়া জিনিসটা ওর খুব একটা পছন্দ না। মনটা একটু খারাপ হলো। খানিকক্ষণ তাকিয়ে থেকে সে বলল, সঙ্গে ঝাল কিছু নেই? তরকারি হয়নি কিছু? উত্তর নেই। মল্লিকা ওর দিকে পিঠ দিয়ে বসে আছে, মাথা আঁচড়াচ্ছে চুপচাপ। মিনিটখানেকের মতো অপেক্ষা করে পরোটা ছিঁড়ে খেতে শুরু করল ফয়সাল। দুজনের মধ্যে কথা হচ্ছে না, তবে ফয়সাল মল্লিকার ফোনে টুংটাং নোটিফিকেশন শুনতে পাচ্ছে স্পষ্ট। না, এভাবে বসে থেকে লাভ নেই, কথা শুরু করার চেষ্টা করতে হবে। ও বলল, তোমাকে বড় ড্রেসিং টেবিলটা কিনে দিয়ে তো ভালো বিপদে পড়লাম মল্লি। আমাদেরকে ভুলে গিয়ে দিনরাত তুমি দেখি ওই আয়নার সামনেই বসে থাকো। কটমট চোখে ফিরে তাকিয়েছে মেয়েটা, কিন্তু চোখ ফেরাতে সময় লাগল না। মল্লিকা আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছে, বিছানা থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে এসেছে ফয়সাল। ওর কাছাকাছি বেশ একটু ঝুঁকে এসে আয়নায় চোখ রেখে বলল, বাহ, কি চমৎকার। মল্লি, সত্যি বলছি, তুমি আজও দেখতে সেই প্রথম দিনের মতোই মিষ্টি। সৌভাগ্য বটে আমার। তবে কথায় কথায় তোমার রেগে যাওয়ার অভ্যাসটা ঝেড়ে ফেললে ভালো হতো না? আমি হাঁপ ছেড়ে বাঁচতাম। বিরক্ত করবে না ফয়সাল, মেজাজটা অসম্ভব তেতে আছে। তাছাড়া বাইরের লোক আছে বাড়িতে, আমি রেগে গিয়ে হাতের কাছে থাকা 2-1টা জিনিস ভেঙে টেনে ফেললে মা ছুটে আসবেন। ব্যাপারটা ভালো হবে না। প্লিজ বিছানায় ফিরে গিয়ে নাশতাটা শেষ করো। কথাগুলো বলার সময় মল্লিকা ঘাট ঘোরায়নি, কিন্তু ওরা পরস্পরকে দেখতে পাচ্ছে আয়না। অট্টহাসিতে ফেটে পড়েছে ফয়সাল। কোনোরকমে সামলে নিয়ে বলল, আরে মুকুলের মা বলে কি? তাছাড়া এ ঘরের প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ, এসবের একটাও যে তুমি ভাঙবে না তা তো আমি জানি। তবে মুকুলের মা, মুকুলের দাদিকে এতটা ভয় পায় শুনে মজা লাগল। মল্লিকার চোখের কোণে বিন্দু বিন্দু জল। দম টেনে বেশ গম্ভীর গলায় বলল, মাকে আমি ভয় পাই না, তবে শিষ্টাচার কিংবা ভদ্রতা বলে একটা ব্যাপার আছে। আরে মল্লি, তুমি কেঁদে ফেলবে নাকি? আমি তো দুষ্টুমি করছিলাম, দেখতে দেখতে এতগুলো বছর একসঙ্গে পার করে ফেললাম, তারপরও কি চেননি আমায়? ফয়সাল প্লিজ, আমি এখন ঠাট্টা মস্করার মুডে নেই, ভালো লাগছে। প্লিজ একটু বুঝতে চেষ্টা করো, সবসময় তামাশা জিনিসটা নেওয়া যায় না। তুমি নাশতা শেষ করে বাবার সঙ্গে গিয়ে আড্ডা দাও, আমার হাতে অনেক কাজ। আর হ্যাঁ, আমার খুব সুন্দর একটা নাম আছে মল্লিকা। নামটা এমনিতেই ছোট, এটাকে আর ছোট করার দরকার নেই। এ কথাটা তোমাকে আমি 1000বার বলেছি, আজ আবারও বললাম, প্লিজ কথাটা একটু শোনো। আর কথায় কথায় মুকুলের মা বলে ডাকবে না, নিজেকে কেমন বয়স্ক লাগে। ফয়সাল মল্লিকার ঠিক পেছনে দাঁড়ানো। ও হাসছে চুপচাপ, তবে চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় সে কষ্ট পেয়েছে। মল্লিকা উঠে দাঁড়াতেই বলল, সরি মল্লিকা, কাল একবার বলেছিলাম তুমি শুনতে চাওনি, আজ আবার বলছি, আমাকে আমার কথাগুলো বলার একটা সুযোগ দাও প্লিজ। মল্লিকা ঘুরে তাকাল, চেহারায় অভিমান স্পষ্ট। দরাম করে দরজাটা লাগিয়েই ফয়সালকে টেনে এনে বসাল বিছানায়। এরপর গম্ভীর কণ্ঠে বলল, বলো কি বলবে? এতটা কড়া গলায় বললে কি কথা বলা যায়? তো আর কিভাবে বলবো? কিভাবে বললে আমাকে বুঝতে চেষ্টা করবে তুমি? নিজের ইচ্ছে অনিচ্ছের সামনে আমার ইচ্ছে অনিচ্ছেকে প্রাধান্য দিতে শিখবে। আমিও একটা মানুষ ফয়সাল, তোমার মতো আমারও কিছু চাওয়া পাওয়া আছে। মেয়েটার চাপা গলায় চিৎকারের স্বর। আশ্চর্য, তুমি তো এমনভাবে বলছো যেন তোমার কোনো আবদারি রক্ষা করা হয় না। এ তো অন্যায় মল্লিকা। আমি সবসময় তোমার মনের দিকে তাকাই, কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। একটু বুঝতে চেষ্টা করো, আমরা চাইলেও এবার আপু দুলাভাইয়ের সঙ্গে যেতে পারতাম না। কেন পারতাম না বলো না কেন? কারণ তোমার ইচ্ছে নেই সেজন্যই তো। ননসেন্স। তুমি সবসময় চাও তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি হাসি খুশি ভাবে মিশি,
তোমাদের সব ফ্যামিলি ফাংশনে মন থেকে অংশ নেই, এমনকি তুমি অফিসে যাবার সময়ও চাও যে আমি আশেপাশেই থাকি, তোমার সঙ্গে নাশতার টেবিলে বসি, হাতের কাজ এগিয়ে পিছিয়ে দেই। মুখে না বললেও তুমি চাও কিন্তু। তাহলে আমি কি একবারও এমনটা চাইতে পারি না? এটা কি অন্যায়? বলো, কোনদিন আমাদের বাড়িতে গিয়ে তুমি সবার সঙ্গে হাসি খুশি ভাবে মিশেছ? সবসময় ওখানে গিয়ে তুমি বোর হও এবং তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাও। আশ্চর্য, এটা সত্য না। আমি সবসময় তোমার পরিবারের সাথে স্বাভাবিকভাবেই মিশি। স্বাভাবিকভাবে মেশা আর আন্তরিকভাবে মেশার মধ্যে পার্থক্য আছে ফয়সাল। দুলাভাই আমাদের সবার সঙ্গে কত হাসি খুশি থাকেন, আর তুমি সবসময় ও বাড়িতে গিয়ে মন কালো করে বসে থাকো। ফিক করে হেসে ফেল ফয়সাল। বলল, বাবা আর দুলাভাই সবসময় সমাজ, অর্থনীতি, জীবনবোধ, সাহিত্যে এসব নিয়ে তাত্ত্বিক আলোচনা শুরু করেন, ফলে স্বাভাবিকভাবেই আমি চুপসে যাই। আমি সরল সোজা মানুষ, এত কঠিন আলোচনায় অংশ নিয়ে মজা পাই না আসলে। পাড়ার চায়ের দোকানে বসে এলাকার খব, ফালতু আড্ডা, গল্প, গান এসবই ভালো লাগে আসলে। হাল ছেড়ে দিয়েছে মল্লিকা। বলল, দুলাভাই মায়ের হাতের রান্নার কত প্রশংসা করে, তুমি কি এমন প্রশংসা কখনো করেছ? ফয়সাল আবারও বলল, তোমাদের পরিবারে সবসময় স্বাস্থ্যসম্মত রান্না করা হয়, তেলমশলা কম থাকে, এমন রান্না খেতে আমার কেমন লাগে সেটা তুমি ভালোভাবেই জানো, তাই না? তারপরও তুমি ইশারা দিলে আমি প্রশংসা করি তো, একদম যে করি না তা না। রাগে চেহারাটা জ্বলছে মেয়েটার। লম্বা একটা দম টেনে বলল, ঠাট্টা, সবসময় ঠাট্টা। কখনোই সিরিয়াস হবে না সে। আচ্ছা, কি এমন বেশি চেয়েছিলাম তোমার কাছে আমি? সারাদিন এ বাড়িতে ঘর সংসার নিয়ে খেটে মরি, আমার মনটা কি একটু বৈচিত্র্য চাইতে পারে না? এটা এমন কি অন্যায়? আপু দুলাভাই এভাবে রিকোয়েস্ট করল, মাত্র 2-3টে দিনের ব্যাপার, ওরা কুয়াকাটা যাচ্ছে, আমাদেরকেও সঙ্গে নিয়ে যেতে চায়, জানোই তো আমার ঘোরাঘুরির শখ বেশি, এজন্যই তো বলেছেন দুলাভাই, মাত্র 2-3টে দিন ফয়সাল। তাতেও তুমি বাদ সাধলে, আমাকে না জানিয়েই দুলাভাইকে নিষেধ করে দিতে হলো। অসহায়ের মতো তাকিয়ে আছে ফয়সাল। খুব একটা দোষ না থাকলেও আজ নিজের স্ত্রীর দৃষ্টিতে সে অপরাধী। খানিকটা ছটফট করে বলল, তোমার কোনো অন্যায় নেই মল্লি, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করো, ছোট মামা আসছেন, ফাইজা, শামীম, মিনি আসছে। এখন আমরা কিভাবে যাব? মিনিটা এতদিন পর মামাবাড়ি আসছে, এর মধ্যে মামাই বাড়িতে না থাকলে কেমন দেখাবে? তাছাড়া মামি সোনালীকে নিয়ে তার বোনের বাড়িতে গিয়েছেন, এই ফাঁকে কটা দিন ছোট মামা আমাদের বাড়িতে বেড়াতে আসছেন। এ মুহূর্তে আমি কিভাবে চলে যাই? জানোই তো মামার সাথে আমাদের বন্ডিং কতটা ক্লোজ। কিন্তু চটে গিয়েছে মল্লিকা। কাটা কাটা গলায় বলল, যে যুক্তি কোনো কাজের না তা দেখাবে না প্লিজ। ছোট মামা, ফাইজা, সবাই 8-9 দিন থাকবে, শামীম অফিস করবে এখান থেকে, আমরা মাত্র 3-4 দিনের জন্য যেতাম, বাড়িতে মা বাবা আছেন, ফাইজা শামীম থাকবে, খুব একটা সমস্যা হবার কথা নয়। আর মিনির কথা বলছো, ওর তো বয়সই মাত্র 2 বছর, মামাবাড়ির আদর আবদার বোঝার মতো কি বা বয়স হয়েছে তার? তুমি অনেক বেশি রেগে গিয়েছ মল্লিকা, কষ্ট পেয়েছ, বাস্তবতাটা তাই হয়তো বুঝতে পারছো না। এতদিন পর বাড়িতে গেট টুগেদার হওয়ার কথা, কাছাকাছির মধ্যে থাকা আত্মীয় স্বজনরা যে কেউ হুট করে চলে আসতে পারে, এই অবস্থায় আমাদের বাড়িতে থাকাটা জরুরি। বাসায় হাজারটা কাজ থাকবে, নানান রকম রান্না হবে, বাজার সদাইয়ের ব্যাপার আছে, আরও কত কাজ। এ ধরনের যে কোনো প্রয়োজনে শামীম দৌড়াদৌড়ি করলে কেমন দেখাবে বলো তো? তাছাড়া আমার বাড়িতে এত আয়োজন, আমি বাড়ির বাইরে বিশ্বাসটা ঠিক মানানছি না। তার চেয়েও বড় কথা, আমি নিজে সবার সঙ্গে আনন্দটা উপভোগ করতে